তো পশ্চিমবঙ্গে বেশ 1-1.5 মাস হলো, 1.5 মাসের ওপর কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। এবারের বৃষ্টিটা ওয়েস্ট বেঙ্গলে অনেক দিন ধরে চলছে এবং ফলত যেটা হয়েছে, আমরা যেখানে থাকতে এসেছি, এই যে আপনারা জায়গাটা দেখছেন, এটা কিন্তু কোনো পুকুর টুকুর নয়, এটা খেলার মাঠ। ওই যে সামনে গোলপোস্ট বা ডুবে গেছে, তো আমাদের একটা নৌকো আসবে, নৌকোটা নিয়ে যাবে। তো এই গাছগুলোর ওই পারেই হচ্ছে আমাদের রিসর্ট, বেলুন জলবাড়ি রিসর্টটার নাম। তো একদম নামের সাথে খুব ভালো মিল আছে, একদমই। সৈনী একটু চাপেই আছে, সৈনী চাপ নেওয়ার কিছু নেই। Too much water for me. Too much water for you? Yeah. নামের সাথে কিন্তু একদম সাদৃশ্য। সবই ঠিক আছে, কিন্তু মানে যারা রোজ যাতায়াত, সাদৃশ্য ইজ দ্য রাইট ওয়ার্ড, রাইট? একদম একদম রোজ যাতায়াত করে তাদের পক্ষে চাপ। ইয়েপ, তাদের পক্ষে তো চাপ। যদিও দাদা বলছে চাপ নয়। দাদা, হ্যাঁ, আমাদের এখানে এসব আমাদের ছেলেপিলে আমরা কিছুই মনে করিনি, হ্যাঁ, কেন আমাদের সবাই সাঁতার কাটতে জানে আচ্ছা, আর সবাই দেখে দেখে অভ্যস্ত। হ্যাঁ, প্রথম হলো এমনটা তো নয়, প্রতিবারই হয়। তাও আমাদের একটু ক্ষতি হয়, এটাই যা চাষবাসের। তোমাদের এখানে কি প্রতি বর্ষাতে এরকম হয় নাকি গো? হ্যাঁ, ওটাই বলছিল তো দাদা। তো এতদিন ধরে হচ্ছে, তো কেউ কোনো ঠিকঠাক করার ব্যবস্থা করছে না? ঠিকঠাক মানে জল তো নিজের মতো ন্যাচারালি বেরিয়ে যাবে, বেরিয়ে কন্টিনিউ বয়ে যাচ্ছে, তো জল জমে নেই, দেখুন এমনি বয়ে যাচ্ছে স্রোত। তো ওই যে গাছগুলো ডুবে আছে এবং দেখে বেশ একটা মিনি সুন্দরবন ফিলও দিচ্ছে। বাবা বাড়াবাড়ি করিস না আবার তুই। মিনি সুন্দরবন, এই একটা কুমির এসে হাই করলেই গেল। যদি বলি গল্প, বলবো কেন অল্প। সো হলো ফাইনালি ভারত উইথ ইন্ডিয়া। হ্যাঁ হচ্ছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়া মিটস ভারত। আমার তো রুট নেই সেই ওদের, তোর তো তাও রুট আছে গ্রামে, আমি তো একেবারেই শহুরে, তুইও শহুরে, বাট তোর একটা, হ্যাঁ মানে আমার পূর্ব অভিজ্ঞতা আছে, মানে একদম ছোট থেকে গ্রামের বাড়িতে আসার একটা ওই যে মানে এসেছি আমরা, তাহলে তো বেশ মানুষের জ্ঞান না হওয়া থেকেও এসেছি, আবার জ্ঞান হওয়া অব্দিও এসেছি, মোটামুটি আমার হ্যাঁ আইডিয়া আছে। আমার একেবারেই নেই, আমি একদম শহুরে, বর্ন অ্যান্ড বট আপ ইন দ্য কংক্রিট জঙ্গল। অ্যান্ড এখানে যেটা আমি খুঁজতে এসেছিলাম সেটা হচ্ছে নিস্তব্ধতা পেয়েছি, সবুজ পেয়েছি, এবং আরেকটা জিনিসও পেয়েছি যে ল্যাক অফ ডেডলাইন্স। হ্যাঁ মানে তাড়া নেই কারোর জীবনে, খুব একটা তাড়া নেই, অফকোর্স সবারই কাজ আছে, কাজ আছে, একদমই তাই, একদমই তাই। মানে ওরকম নয় যে 10টা বেজে গেছে এটা করতে হবে, 10টা বেজে গেছে বেরোতে হবে, আছে অফকোর্স আছে, বাট ঠিক আছে, তাল মিলিয়ে এরাও চলছে। তুমি কতদিন ধরে গাড়ি চালাচ্ছ? 8 বছর। 8 বছর। তার আগে কি করতে? তার আগে এমনি বাড়ি ছিলাম গুজরাটে। আচ্ছা, গুজরাটে ছিলে? এ বাবা, লোকে তো বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তুমি গুজরাট থেকে আবার এখানে চলে এসছো? নিজের গ্রাম। নিজের গ্রাম, হ্যাঁ এইটা সত্যি কথা। তুই কি গুজরাটের শহরে থাকতো তো কোনো? গান্ধীধামে। কোথায়? গান্ধীধাম? গান্ধীধাম না গান্ধীনগর? গান্ধীধাম। এটা কোথায় গুজরাটের? ওই তো বর্ষামাটি। আচ্ছা, তো শহর ভাল লাগে না তোমার? বসবাস করে গ্রামের মতো শান্তি কোথাও আছে কি? এই যে এত বর্ষা হলো এবারে, তোমাদের সমস্যা হয়নি? না, বর্ষা আবার কি সমস্যা? এই যে মাঠে জল দাঁড়িয়ে গেলে তো ধান নষ্ট হয়ে যাচ্ছে। তা তো সবসময় দিয়ে হয়, প্রত্যেক বছরই হয়। ও সমস্যা গ্রামে লোকে ভুগতে পারছে নাকি? যেমন নষ্ট হয় কোনো একটা জায়গাতে ফসল বা কোনো কিছু, বন্যা এলো মানে ক্ষতি হলো, উল্টো দিক দিয়ে দেখলে সেই বন্যাটাই সেই জায়গাটার ইকোনমিটাকে চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, কিভাবে বলছো? যেমন নদীতে প্রচুর মাছ বিভিন্ন জায়গা থেকে আসবে, নতুন জলের সন্ধান পাবে, জলের স্রোত পাবে, ডিম পারবে। গ্রামের মানুষজন আর মাছ তো কিনে খাবে না, এই মাছগুলো যখন ডিম পারবে সেই ডিমগুলো থেকে ছোট ছোট বাচ্চারা বের হবে, ন্যাচারালি একটা গোটা পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সবাই মাছ
ধরতে পারবে, লো কস্ট প্রোটিনের কোনো অভাব হবে না। অজয়দা যেটা বলছে সেটা ঠিক, সেটাও সেটা প্লাবনের আর একটা অন্য সাইড বলছে, এটাও তো আমাদেরই রিসর্ট, হ্যাঁ হ্যাঁ রিসর্টের পিছন দিকটা হ্যাঁ, বোধহয়। হ্যাঁ, তো প্লাবনের একটা অন্য সাইড বলছে যে হ্যাঁ এভরিথিং, নট এভরিথিং ইজ লস্ট, বাট আমার এইটা ভেবে খুব খারাপ লাগে যে এই যেটা সৈনী আমি আর তুই আস্তে আস্তে দেখছিলাম যে দোফসলা জমিগুলোতে জল দাঁড়িয়ে আছে এবং আইদার 3-4 দিনের মধ্যে জলটাকে নেমে যেতে হবে, বৃষ্টি না হলেই পসিবল। বৃষ্টি না হলে পসিবল, আর নয়তো মানে যদি নেমেও যায় হয়তো এটা সম্ভব যে সেই ক্রপগুলো একদম ডিস্ট্রয়েড হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তো এই যে যারা ক্ষেত মজুর, দিন ভাগ চাষি, ভাগ চাষি, রাইট, দ্যাটস দ্য রাইট টার্ম, ভাগ চাষি, ভাগ চাষিদের সত্যি ভাগ্য খারাপ, কারণ ভাগ চাষিরা খাটলো, ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু যারা জমিটার মালিক তাদের কাছে যাবে। কি দাদা ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন একদম। এখানে কচু চাষ হয়েছিল, আচ্ছা, কন্দ জাতীয়, যেটা ডুবে গেল মানে গেল। এবার এই বন্যার পরের পর জমি মানে ল্যান্ডকে আবার কি রেডি করা হবে রবি শস্যের জন্য, মানে প্রচুর আলু চাষ হবে এখানে আশেপাশে। এই এলাকাতে মানুষজন তো আর কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে না, হুম, বায়ো ফার্টিলাইজারের উপর ডিপেন্ডেন্ট। সবার বাড়িতে গরু আছে, মহিষ আছে, তার মানে বাড়িতে কাউডাং হয়, সেইটাকে নিয়ে মাঠে দেয়, তার সাথে নদীর পলি, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এখানে কেউ পেস্টিসাইড ইউজ করে না আশেপাশে মানুষ। হুম। এই প্লাবিত জমিতে বলছো আরো এর পরের ফসলটা আরো সুন্দর হবে, মানে রবি শস্য এরপরে শুরু হবে। হুম। হ্যাঁ, রবি শস্যটা একদম পুরো ফাটাফাটি হবে যাকে বলে। হুম, বিভিন্ন ধরনের আপনার কলাই, সরিষা, গম, এগুলো যেগুলো হবে সেগুলো খুব সুন্দর হবে। ওই একটা কথা আছে না যে আশায় মরে চাষা, পরেরটা ভালো হবে, ঠিকই, হ্যাঁ। বাট কিছু তো করার নেই, কিছু করার নেই। হয়তো জানিস তো আমরা এই যে কলকাতা শহরে থেকে বলি সরকার এই যে ফ্রিতে টাকা দিয়ে দিচ্ছে, লোকের হাতে টাকা দিয়ে দিচ্ছে, হয়তো টাকাটার প্রয়োজন আমার তোর নেই, কিন্তু এই যে ভাগচাষী স্ত্রী রয়েছে তার কাছে ওই 2000 টাকাটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই সময় তো ঘাটতিটা আই থিঙ্ক তারাই পূরণ করছে। ঠিক আছে, এটা নিয়ে আমার এমনি তো জেনারেলি আমাদের দেশটাই তো এগ্রিকালচার বেশ একদম একদম, তার জন্য কি হয় এখানে চাষবাসের উপর জোর দেওয়াটা খুবই প্রয়োজন। তো সরকার থেকে এখানে চাষবাসের উন্নয়নের জন্য দাদা কি করা হচ্ছে? করে থাকেন, হ্যাঁ সরকার তো করে থাকে, কিন্তু কি ব্যাপারটা হচ্ছে না, নবান্ন থেকে অনেক কিছু সিস্টেম রেডি হয় কিন্তু সাধারণ মানুষের কাছে অনেক সময় পৌঁছায় না, এটাই প্রবলেমটা হয়ে যায়। এবার কিছু কিছু জায়গায় হচ্ছে, যেমন আমার এলাকাতে দেখা যাচ্ছে যে বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত জিপি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে অনেক কাজ করছেন ওনারা যারা আছেন। কিরকম কাজ করছে? যে কাজটা তুমি যেমন কৃষকদেরকে একদম কোনো পয়সা ছাড়াই উন্নত মানের বীজ দিচ্ছে, সার দিচ্ছে, কীটনাশক নেয় না কীটনাশক কেউ। ওটাই ব্যাপার যে আমরা ওই শহরে থেকে অনেক কিছু বুঝতে পারি না, কারণ হচ্ছে ব্যাপারটা আমরা ইন্ডিয়ার বাসিন্দা, আর অজয়দা যে গল্পগুলো বলছে সেটা ভারতের গল্প। হ্যাঁ, নদীর হাওয়াটা ভালো লাগছে না শোন? বিউটিফুল লাগে। হ্যাঁ, এটা সিবাই নদী, পাশে দিকে বাঁদিকে সিবাই নদী। তার সিপাই। হ্যাঁ, নদীর জলটা একদম উপচে পড়ে দুই সাইডে একদম পুরো নদী প্লাবন ভূমিতে পরিণত হয়েছে। গ্রামের দিকে আসবে এক্সপেকটেশনটা নিয়ে সবুজ থাকবে, আকাশটা অনেকটা জুড়ে আকাশ দেখতে পাবো, রাতের আকাশে তারা দেখতে পাবো, জোনাকি দেখতে পাবো, যেগুলো পেয়েওছি। বাট এইটা মানে চারদিকে যে জলটাও দেখতে পাবো, অনেস্টলি টিভিতে দেখি প্লাবিত হয়ে গেছে, সবই দেখেছি, কিন্তু এই চাক্ষুষ করাটা, দেখুন আমরা একটা 1.5 দিন 2 দিনের টোরে এসে দেখলাম, which is a thing, যারা প্রতিদিন এখানে থাকেন তাদের পক্ষে এটা কতটা ইজি হবে জানি না, বাট দেন there is no option, they have accepted it with a very smiling face, কিছু করার নেই। হার্ডশিপের ডেফিনেশনটা না জিওগ্রাফির মতন চেঞ্জ হতে থাকে, জিওগ্রাফি টু জিওগ্রাফি ভ্যারি করে। ওদের কাছে এই প্লাবনটা কোনো সমস্যাই নেই, আজীবন প্লাবন দেখে, প্লাবিত জমি দেখে। It's very normal to them. হ্যাঁ, Happens. এই ইকো রিসোর্টের যারা কর্মচারী আছে তারা জানে যে বৃষ্টি হলে আমাদেরকে নৌকো করে নৌকোটা রেডি রাখতে রেডি হয়। রাখে। হ্যাঁ। হ্যাঁ, তো তাদের কাছে এটা ডে টু ডে লাইফ। এবার এদের এই সমস্যাটা আমি যখন ফেস করছি যে আমাকে একটা বিসলারি জলের বোতল কিনতে গেলে নৌকো করে টেকনিক্যালি মানে বাড়ি থেকে বেরোনোর পর নেক্সট ডাঙায় পৌঁছতে গেলে আমার নৌকোয় উঠতে হবে, এটা আমার বিশাল বড় ব্যাপার। আমি এটা আমি বিদিন ঠিক আছে, এটা যদি 2 হপ্তাহ করতে পারলে আমি পারবো না। আবার এটাও সত্যি কথা,
যে আমরা যে হার্ডশিপ গুলো রোজ ফেস করি সবাই, হ্যাঁ, যে পয়েন্ট এ টু পয়েন্ট বি যার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার 6 কিলোমিটার, সেটা যেতে গেলে আমাদেরকে হাতে সময় নিয়ে বেরোতে হবে 1 ঘন্টা। ওদেরকে যদি এই হার্ডশিপটা রোজ ফেস করতে হয়, ধর কেউ 9টার সময় বাগবাজার থেকে স্টার্ট করে, তুই যেরকম বাগবাজার থেকে স্টার্ট করে তুই এক্সাইটে যাচ্ছিস, তোর অফিস শুরু হয় 11টা, তুই বেরোস 10টা, হ্যাঁ, কিছু করার নেই। কারণ রাস্তায় জ্যাম। এই জ্যামটা আমাদের হার্ডশিপ। Acceptance of এই পলিউটেড এয়ারে থাকাটা আমাদের হার্ডশিপ। আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমরা কি খুব কাঁদি? না, কারণ we used to this, কিছু করার নেই। কারেক্ট। Talking about this acceptance, met a person, ও বাবা, মানে যার সাথে আমাদের আগের দিন 1বার না 2বার ফোনে কথা হয়েছে, জেঠু আমরা আসছি। এবার সেই জেঠুর বাড়িতে যাওয়া থেকে মানে গাড়ি থেকে বাইরে পা দেওয়া থেকে আবার গাড়িতে উঠে ফেরা পর্যন্ত আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমি জানি না, আমি এরকম আতিথেয়তা পাইনি বলবো না, কিন্তু এই আতিথেয়তাতে না অদ্ভুত একটা আন্তরিকতা আছে, যেটা মানে we both have witnessed it. আমরা অ্যাকচুয়ালি শ্রীখণ্ড বলে একটা গ্রামেও ঘুরতে গেছিলাম, তো এই ঘটনাটা সিদ্ধান্ত। তো আপনার পড়াশোনা এই গ্রামেই? হ্যাঁ, এই গ্রামে পড়াশোনা, কাটোয়া কলেজে থেকে গ্র্যাজুয়েশন করেছি, তারপর একটা সরকারি চাকরি করতাম। আচ্ছা, এখন যারা সাউথ বেঙ্গল, তখন ডাইরেক্ট গভর্নমেন্ট ছিল আর কি। সাউথ বেঙ্গল কি? সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট। আচ্ছা আচ্ছা ওর হেড অফিস যেটা। আচ্ছা তখন দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট সার্ভিস ছিল, ডাইরেক্ট গভর্নমেন্ট। আচ্ছা, দিয়ে সেখানে চাকরি করতাম। তারপরে তোমার না, চাকরি করতাম তো বলি আর কি। দিয়ে আমার মা অসুস্থ হয়ে পড়েন, আমি চাকরি রিটায়ারের 5 বছর আগে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। আচ্ছা মাকে জাস্ট দেখাশোনা করার জন্য আর কি। আচ্ছা, তারপরে আমি শ্রীখণ্ডে আছি, ব্যাচেলার লোক, মোটামুটি ভালোই আছি। শ্রীরামকৃষ্ণ কৃপা অপরিসীম, এই শ্রীরামকৃষ্ণের কৃপা নিয়ে এইটাই দেখাশোনা করি। আর এককালে চুটিয়ে পলিটিক্স করতাম, মানে এত বেশি পলিটিক্স করতাম, কংগ্রেস পলিটিক্স করতাম, আচ্ছা, আইনটিসি করতাম, মোটামুটি নাম করা লিডারও ছিলাম আর কি দুর্গাপুরে আর কি। এখন সেসবগুলো একেবারে মলমূত্রের মতন ত্যাগ করতে পেরেছি। কেন? কারণ তাহলে এটা হতো না। রামকৃষ্ণ শ্রীশিক্ষা সমিতি, শ্রীশিক্ষা মানে টু ক্রিয়েট সামথিং, সৃজনী। এখানে কি কোনো মানে ট্রেনিং হয়? অনেক কিছু হতো। কোভিড হওয়ার পর আমার সর্বনাশ হয়ে গেল, মানে এই অঞ্চলে ছিল না। আমরা প্রথম করেছিলাম ওই কম্পিউটার সেন্টার, বেশ মেয়েদের করেছিলাম 1913 সালে, 2013 সালে মেয়েদের, ওই মেয়েদের না, বয়স্কা মহিলাদের আচ্ছা, নিরক্ষরতা। আমার বাড়িতে যারা আছে তারা হচ্ছে তীর্থ দিতে। আমি হঠাৎ একদিন এসে দেখি আমাকে একজন বলছেন এদের সই করে দিন, তাহলে এদের চিনি না। তারপরের দিনই শারদমায় তিথি পুজোয় ওই মহিলাদের বললো, কিছুদিন হলো, তারপর কোভিড হয়ে গেল। কম্পিউটার আমার 50 জন ছাত্র ছিল গ্রামে, কম্পিউটার যে মানে শনি রবি ফুল দামে চলতো আর কি, মানে স্বনির্ভর করার জন্য এদের। হ্যাঁ, কম্পিউটার এরপর বন্ধ হয়ে গেল। তারপর তোমার রামদেবের ট্রেনিং প্রাপ্ত আমরা কয়েকজন আছি আর কি, তার মধ্যে আমি একজন। মানে রীতিমতো যোগব্যায়াম। ওই কোভিড হওয়ার পর একবার বন্ধ হয়ে যাওয়ার পর আর হওয়া খুব মুশকিল হয়, অলসতা। এই যেমন হোম ফর ওয়ার্ক হওয়ার, তারা আর অফিস যেতে চাইছেন, ঘটনা কিনা একদম। কি করবে, চা খেয়ে যাবে না, এখন খোলা থাকবে, চাটা খেয়ে যাই নাকি? হ্যাঁ, চলুন চা খেয়ে যাই। চা খেয়ে যাই। চা খেয়ে যাই। শ্রীখণ্ড গ্রামের ভূতনাথ মন্দির, বাম ভোলে। যেটু শিবের মাথায় এখানে সিঁদুর লেপা কেন? সেই তো বলছি, এইটা আমাদের এটা কেউ তেমন উত্তর পাইনি। আমি শিবপুরাণ খোঁজার চেষ্টা করছি, পাচ্ছি না বইটা, শিবপুরাণ। তা অন্য কোনো জায়গায় কোনো শিবের মাথায় দেখবে নেই তোমার মানে সিঁদুর লেপা নেই। এখানে বাবা ভূতনাথ মোর দ্যান 1000 ইয়ার্স। যেমন তারকেশ্বরে 15 দিনের গাজন আছে, আমাদের শ্রীখণ্ডের শিবের গাজন 15 দিন। চৈত্র মাসে 15 তারিখে শুরু হবে, একবারে সংক্রান্তিতে মানে বৈশাখ মাসের শেষে শেষ হবে, এবং 1 তারিখ পর্যন্ত সেটা এফেক্টেড। নতুন বছরের 1 তারিখ শেষে, 1 তারিখে তার সমস্ত হয় আর কি। ঠাকুর তো পথিত, এই ঠাকুরের এই শিবকে তো নিয়ে আমরা বাইরে যেতে পারি না। এনার প্রতিনিধি আছেন, এনার প্রতিনিধি হচ্ছে দুগ্ধ কুমার।
দুগ্ধকুমার এখানকার কর্তারায়, যারা এই গ্রামের আদিবাসিনী, যারা তাদের বলে বন কাটি কর্তারায়, তার মানে বন কেটে ওরা এখানে বসতি স্থাপন করেছিল আর কি। তো মোর দ্যান 1000 ইয়ার্স, না তারও আগে আর কি, ওরা আমার 1000 বছরের আগে। তাদের দুর্গা ঠাকুরের বয়স 1000 বছর। তাদের বাড়িতে দুগ্ধকুমার আছে, সেটি মানে ছোট ছেলে, ছোট ছেলেকে যেমন দুধ খাওয়াই আমরা, সেই জন্য দুধ সেবা হয়, ওই জন্য নাম দুগ্ধকুমার। সেই দুগ্ধকুমারকে নিয়ে গ্রামের একটা নির্দিষ্ট রাস্তা, সেই রাস্তায় ঢাক ঢোল পিটিয়ে ভক্তরা যাবে, এবং রাস্তার দুধারে যে দিক দিয়ে ঠাকুর যাবেন সেই দিক দিয়ে মায়েরা, বোনেরা, ঠাকুমারা যারা বাটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। বাটা মিন্স বুঝতে পারছো বাটা কি বলছি? বাটা মানে ফল, ফল, মিষ্টি, দুধ এই নিয়ে, এবং সেই নিয়ে ওই দুগ্ধকুমারের উদ্দেশ্যে দিয়ে অর্পণ হবে, নেবেন, ওদের একটু প্রসাদ দেবেন। এখন শুধু দুগ্ধকুমার নেন, 5 দিন পর বনেশ্বর একটা বান বেরিয়ে, সেখানে থাকে, লোহার ফলকা থাকবে আর আম থাকে। তারপরে শ্রীকুণ্ড গ্রামের লোকেরা তার আগে আম খাবে না, কিন্তু শিবকে উৎসর্গ করার পরে তার আম খাবে আর কি, সে বানেশ্বর হবে। বানেশ্বর শিবের এক অপর নাম, গ্রামই আছে বানেশ্বর। 27-28 তারিখে ঠাকুরের হয়, সেদিনকে বলে ভান্ডার লুণ্ঠন, আমরা চলতি কথা বলি ভরা লুটো। তার মানে কি, তুমি তোমার যা আছে প্রভুকে সব দিয়ে দাও। প্রভু নিতে এসেছেন, প্রভু সব লুট করে নিয়ে। মজার ব্যাপার এই যে সেদিনকে তিনি রাজা, আজ যে রাজা, কালকে তিনি ভিখারি। তারপরের দিনই অবাক কান, ভোর 5টার সময় উনি আবার নগর ভিক্ষা করতে বেরোন, ওই বাবা ভূতনাথ। সেদিনকে এত লোকে দিল, তারপরের দিনও ভিখারি। We took around 3 hours of his life. আমি আস্তে আস্তে যখন রিয়েলাইজ করছিলাম যে আমরা যারা শহরে থাকি, কলকাতায় থাকি, তারা এই টাইমটা, তারা হয়তো মানে we also accept our guests with open arms, বাট আমাদের কাছে এই সময়টা থাকে না যে আমরা একটা সারাদিন আমাদের গেস্টের সাথে ঘুরে ঘুরে একটা জায়গা দেখাবো, কিংবা তাদেরকে সারাদিন অ্যাকম্পানি। আমাদের তো কত বন্ধুদের সাথে বেরোনোই হয় না, যেহেতু আমাদের সময় ম্যাচ করে না। তার মানে যে এটা নয় যে আমরা চাই না, আমরা চাই, সেটাই ওই এই একদিকে এটা একদিকে এটা, আমরা যখন মেলাচ্ছিলাম তো ভাল লাগে। হ্যাঁ, একদম ভালো লাগে। দুদিন ঘুরতে এসে খুবই আনন্দ উপভোগ করলাম, অনেক কিছু নতুন জানতে পারলাম। এবং একটা কথা আছে না যে ট্রাভেলিং হাম্বলস ইউ। এই চায়ের দোকানে যখন যাচ্ছিলাম তখন ইলেকট্রিসিটি নেই এখানে, তো এটাও এরা খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ইলেকট্রিসিটি নেই। এবং একটা বাচ্চা আবার তার সেই চায়ের দোকানের যিনি মালিক তাকে বলছে যে তোমরা বেশি পাকা চালিয়েছো বলে কারেন্ট পালিয়েছে। সো ইট ওয়াজ আ ভেরি ফান মোমেন্ট, রাইট? বাট দেখুন এটা হয়তো এদের রোজকার ব্যাপার। তাহলে শ্বশুর বাড়ি বাগবাজার, শ্বশুর বাড়ি একেবারে কলকাতার বাগবাজারে, ওদের দেশের বাড়ি আমি অন্তত শুনি। তুমি বাগবাজারের ব্যাপারে জানলে কি করে? যাত্রাও তো শুনেছি। হ্যাঁ, ঠিক কথা, আছে। ঠিক কথা, একদম। আমার বাড়িটা কোথায় জানো? 30 বছর বাড়ি তো বাগবাজার, ওই বাড়িটার পাশেই আমার বাড়ি, রাস্তার মাঝখানে। পাশেই আপনার বাড়ি? হ্যাঁ, আমরা নোটিফিকেশন যাত্রা খুব শুনতাম, রাস্তা দিয়ে আসা যাওয়া ভালো লাগে, বাড়ি দেখতে পাই আমরা। তো এই ছিল আমাদের দুদিনের অভিজ্ঞতা। বাংলার দুটো গ্রাম ঘুরে দেখলাম, সেখানকার মানুষজনের সাথে কথা বললাম, তাদের জীবনযাত্রার সাক্ষী হলাম, এবং যে অনেস্টির সাথে আমরা ঘটনা প্রবাহগুলোকে অনুভব করেছি, ঠিক সেই অনেস্টির সাথেই এই কন্টেন্টটা বানানোর চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব টু টি4টেলস। আমরা এরকম গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।